আমার নাম ইসরাত জাহান সাথী, সবাই সাথী নামেই ডাকে। 2009 সালে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। তখন আমি অনার্সে ভর্তি হয়েছি মাত্র। বিয়ের পরেই ভালোই ছিল সব। শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসতো আমাকে। আমার বর ছিল হাই স্কুলের ইংলিশ টিচার। আমাদের বাড়ি আর শ্বশুরবাড়ির দূরত্ব ছিল 10 কিলোমিটারের মতো। আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি থেকে আমার হাজবেন্ডের স্কুল কাছে ছিল, তাই বেশিরভাগ টাইমই আমি আমাদের বাড়িতে থাকতাম। আর বর স্কুল টিউশনি করে রাত 10টার দিকে আমাদের বাড়িতে আসতো। ও ইংলিশে খুব ভালো শিক্ষক ছিল। আমাদের বাড়ি একদম গ্রামে। এখানে ওর থেকে আর ভালো কোনো শিক্ষক ছিল না। বেশিরভাগ টাইম ওই স্কুলেই থাকতো। সব ঠিকঠাক ছিল। 2 বছর খুব ভালোই সংসার কাটলো। 2011তে আমি প্রেগনেন্ট হই। শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাই খুব খুশি। আমার হাজবেন্ডও খুব খুশি হন। 4 মাসে আমার প্রচুর ব্লাড যেতে শুরু করলো। ডাক্তারের কাছে গেলাম, সে বেড রেস্ট দিল। চলে এলাম বাপের বাড়ি একবারের জন্য। বেবি হওয়ার পরে যাব এই প্ল্যান করেই চলে এলাম। আমাদের বাড়িতে আমি, আমার মা, ছোট ভাই ক্লাস 10-এ পড়তো তখন, আর বড় ভাবি। এই নিয়ে আমাদের সংসার। আমার বাবা নেই। ছোট ভাই হওয়ার 3 বছর পরেই বাবা মারা যায়। সেই থেকে বড় ভাই আর মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেন। বড় ভাইয়া নৌবাহিনী জব পায়। সেই থেকে আমার মায়ের কষ্ট ঘুচালো। মা বয়স্ক ছিল, তাই ভাবি বাড়িতেই থাকতো। ভাবি খুব মিশুক ছিল, যে কোনো মানুষের সাথেই খুব তাড়াতাড়ি মিশতে পারত। আমি বেড রেস্টে যাওয়ার পর স্বামীর কাছে আসা একবারের জন্য নিষেধ ছিল। এই নিয়ে বর প্রথম একটা ঝামেলা করছিল, বাট তারপর লক্ষ্য করলাম সে ভালোই আছে। পাশে শুয়ে থাকলেও আমার দিকে তাকাচ্ছে না, আমার গায়েও হাত লাগাচ্ছে না। আমি ভাবলাম হয়তো ডাক্তার নিষেধ করেছে, তাই দূরে দূরে থাকছে, বাট এটা ব্যাপার না। দিন যত যাচ্ছে বরের অবহেলা তত বাড়ছে। আগে রাতে বাসায় আসতো, আর এখন আসরের আজানের পরপরই বাসায় আসে। আর আমার ভাবির সাথে খুব অন্যরকম একটা সম্পর্ক। আগেও ভালো সম্পর্ক ছিল, যেহেতু ভাবি অনেক মিশুক ছিল তাই, বাট এখনকার রিলেশনটা চোখে পড়ার মতো। সন্দেহ করিনি কখনো, কারণ ভাবি অনেক ভালো মনের মানুষ ছিল এবং এতদিনে তার কোনো খারাপ কিছু চোখে পড়েনি। একদিন ভোর রাতে ঘুম ভেঙে যায়। উঠে দেখি বর পাশে নেই। আমিও ধীরে ধীরে উঠলাম। উঠে দেখি সিঁড়ির ওপর বসে বসে ফোন টিপছে। বলল ঘুম আসছিল না, তাই উঠে বসলাম। একদিন ওর গেঞ্জি খুঁজছি, কোথাও পাচ্ছি না। এরপর ভাবি এনে দিল তার রুম থেকে। আমিও ভাবলাম হয়তো ভাবি কাপড় আনার সময় একসাথে এনেছে, তাই তার রুমেই ছিল। তারপর স্কুল থেকে বিভিন্ন সময় কিছু প্রয়োজন হলেই ভাবির নাম্বারে কল দিত। ভাবি এসে আমাকে বলতো। আরেকদিন ভাবির নাম্বারে কল দিয়েছে, আমিও সামনে, তাই ভাবি আমাকে ফোনটা দিল। আমি কথা বলছি আর ভাবি উঠে অন্য রুমে গেল। কি যেন মনে করে হঠাৎ ভাবির ফোনের ইনবক্সে গেলাম। এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ইনবক্সে দেখি বরের মেসেজ। একটা মেসেজ এমন ছিল, কি দরকার ছিল আমার রাতের ঘুমটা কেড়ে নেওয়ার? এখন তো পারছি না তোমাকে বুকে না নিতে, পারছি না ঘুমাতে। এই মেসেজটা দেখে আমার মাটির নিচে ঢুকে যাব নাকি পানিতে ঝাঁপ দিব বুঝতে পারছি না। হাত পা থরথর করে কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল মিনিটের মধ্যে আমি পাথর হয়ে গেছি। ভাবছি এটা কিভাবে সম্ভব। আবার মেসেজটা পড়ছি, বারবার নাম্বারটা মিলাচ্ছি, বাট একই জিনিস চোখের সামনে। কিন্তু সত্যিটা আমি মেনে নিতে পারছি না। এটা কোনোভাবে কি মেনে নেওয়া যায়? আমার প্রেশার বেড়ে গেল, শ্বাসকষ্ট শুরু হলো। মা চিৎকার দিয়ে বলছে, আমার মেয়েটা কেমন যেন করতেছে, তোমরা কে কোথাও আছো, সবাই আসো। মায়ের প্রতিটি কথা কানে যাচ্ছে, কিন্তু কি বলবো, সেই শক্তি নেই আমার। ভাবি আশেপাশে সবাই আসলো। কিছুক্ষণ পরে কথা বলতে লাগলাম। বর শুনে তাড়াতাড়ি বাসায় আসলো। ততক্ষণে আমি কাউকে কিছু বললাম না, শুধু চোখের পানি পড়ছে আর হাত পা কাঁপছে। ভাই অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, একা ইনকাম করে, আর বিয়েতেও অনেক খরচ হয়েছে। এরপর এমন কিছু শুনলে ভাই, আমার মা সবাই মরেই যাবে। আমি খুব আদরের, এই ব্যাপারগুলো কেউ মেনে নিতেই পারবে না। রাতে বর বলল, কি ব্যাপার, হঠাৎ করে কি হলো তোমার? সকালেও তো সব ঠিক ছিল। আমি কথা না বলেই অন্যদিকে ফিরে শুয়ে আছি। আমার মাথায় হাত দিচ্ছে। তখন আমার আরো বেশি ঘৃণা হচ্ছিল। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গেলাম। রাত 2টা-3টা হবে। তখন দেখি বর পাশে নেই। আমি উঠে টর্চ নিয়ে বাহিরে গেলাম।
বাহিরে গিয়ে দেখি পুকুর ঘাটে কথা বলার সাউন্ড আসছে। কাছে গেলাম, শব্দ নেই। হয়তো ফোনে কথা বলছিল, বাট আমাকে দেখে ফোনটা কেটে দিল। সেই দিনের মতো সব গেল। আমিও মান সম্মানের ভয়ে মুখ খুললাম না। কত বোকা ছিলাম, নিজের কথা চিন্তা না করে অন্যের মান সম্মানের কথা চিন্তা করেছি ভাবিকে ভাইয়া মেরে ফেলবে, মানুষ খারাপ ভাববে। ছেলে মানুষ হয়তো এমন কিছু করার অধিকার আছে, তাই করেছে, সব ঠিক হয়ে যাবে। দিন যত যায় তাদের লীলা খেলা ততই সবার নজরে আসছে, বাট কেউ তেমন ভাবে মুখ ফুটে বলছে না। এর মাঝে ভাবি বাপের বাড়ি যাবে, তো মা বলছে আমার ছোট ভাই তাকে দিতে যাবে, বাট ভাবি কিছুতেই মানছে না, তিনি একাই যাবেন। আর আমাদের গ্রামের নিয়ম, বউরা বাপের বাড়ি একা যায় না, শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি থেকে কেউ নিয়ে যায়। বরাবর ছোট ভাই যেত, বাট ওকে নিল না সাথে। এইদিকে সারাদিন বরের কোনো খোঁজ নেই। ফোন দিলাম, বলে মিটিং আছে, রাত হবে, বাসায় যেতে। আমার মন মানছে না। ঠিক বুঝতে পেরেছি ভাবির সাথেই আছেন তিনি। ছোট ভাইকে স্কুলে পাঠালাম সন্ধ্যার একটু আগে, যেহেতু স্কুল আমাদের বাড়ির কাছেই। ভাই এসে বলল, আপু আজ নাকি দুলাভাই স্কুলে যায়নি, ছুটি নিয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রেগনেন্সির টাইমে এত পেইন আমি নিতে পারছিলাম না। দিন দিন প্রেশার বাড়ছে, শ্বাসকষ্ট হচ্ছে। ভাবলাম আজ একটু ধরা দিতেই হবে। তারা হয়তো ভাবছেন তাদের লীলা খেলা কেউ জানেই না। রাত 9টা, কারো কোনো খবর নেই। বাড়ির পাশের এক দুলাভাই হয় দূর সম্পর্কের। তিনি বাড়িতে এসে বলছে আমার মায়ের কাছে, কাকিমা, সাথীর জামাইকে নিয়ে কি ব্যাটার বউ শহরে গেল নাকি? আমার মা বয়স্ক, গ্রামের সহজ সরল মানুষ, বলে, না তো, তুমি কাকে যেন দেখেছ, বৌমা তো একা একাই বাড়িতে গেছে। আমার আর বোঝার বাকি রইল না। আমার ছোট ভাইটা আমাকে জড়িয়ে ধরে বলে, দিদি একটা কথা বলবো। আমি বলি, বল। বকা দিবে না তো? আমি বলি, কিছুই বলবো না, তুই বল। ভাই বলে, দুলাভাই আর ভাবি যেন কেমন কেমন করে, আমার ভাল লাগে না। দুলাভাই শুধু ভাবির দিকে তাকিয়ে থাকে, আরো অনেক কিছু। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তার মানে আমার ভাইটাও বুঝতে পেরেছে তাদের আচার আচরণ। ওর চোখ থেকে পানি পড়ছে আর বলছে, দিদি তুমি কষ্ট পেলে খুব কান্না আসে আমার। তুমি এখন আর ভালোবাসো না আমাকে। তুমি সারাদিন আমার সাথে কথাও বলো না, আমার পড়াও ধরো না। এইগুলো আমার ভাল লাগে না। বাবা মারা যাওয়ার পর আমি আমার ছোট ভাইয়ের সব থেকে প্রিয় ছিলাম। ওকে খাইয়ে দেওয়া, পরিয়ে দেওয়া সব আমিই করেছি। অথচ আমি এখন এমন প্রেসারে আছি যে ওর সাথে কথা পর্যন্ত বলা অফ করে দিয়েছি। নিজের কাছে তখন নিজেকে খারাপ লাগলো, কাদের জন্য আমি আমার আপনজনদের কষ্ট দিচ্ছি। ভাইকে বোঝালাম আমি অসুস্থ, তাই এমন করেছি, আবার সব ঠিক হয়ে যাবে। আর দুলাভাই ভাবিকে নিয়ে এমন বলতে নেই, তাদের সম্পর্ক ইয়ার্কি করার, তাই তারা এমন ভাবে কথা বলে, তাকায়, আর কিছুই না। রাত 1টায় তিনি বাসায় আসলেন। দেখে মনে হয় চুরি করে এসেছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে। মা উঠে ভাত দিল, সেটা খেলো না। তিনি নাকি খেয়ে এসেছেন কোনো স্টুডেন্টের বাসা থেকে। আমিও খাটের উপর বসে আছি, বারবার লাইট অফ করে ঘুমানোর কথা বলছে আমাকে, বাট আমি আজ ঘুমাবো না। তাকে কিছু বলবো তাই সুযোগ খুঁজছি। তার একটা গুণ ছিল, এই পর্যন্ত যাই করেছে আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। হয়তো আমিও করিনি, তাই সেও করেনি। আমি তার ফোনটা হাতে নিলাম আর বললাম, কোন স্টুডেন্টের বাসা থেকে খেয়েছেন তাকে কল দেন তো। আপনি করে বলতাম, অনেক সিনিয়র ছিল তাই। কথা শুনেই যেন মাথা ঘুরে গেল। বলছে, এত রাতে ফোন দেওয়া ঠিক হবে না, সকালে দিও। সে হয়তো ভাবছে আমি ঠান্ডা মানুষ, এইসব নিয়ে আর কথা বলবো না। আমি আর কথা না বলে শুয়ে পড়লাম। কাঁদছি শুয়ে শুয়ে। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল। তিনি বললেন, কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? শরীর খারাপ কিনা বারবার জিজ্ঞেস করছে। আমি প্রচন্ড পরিমাণে কাঁদছি আর বলছি, আমার ভাইদের মান সম্মান আপনি খাইয়েন না। আমার কিছু হলে আমার ভাইরা শেষ হয়ে যাবে। সে তো অবাক, বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে বলো, খুলে বলো আমাকে। তখন বললাম, আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনার মনে যদি কিছু থাকে সেটা ধুয়ে মুছে পরিষ্কার করুন। আল্লাহ এটা সহ্য করবে না। এতিমের উপর অত্যাচার আল্লাহ মেনে নেবে না। আপনার পায়ে পড়ি, আপনি আমার পরিবারের শান্তি কেড়ে নিয়েন না। এভাবে কাঁদছি আর বলে যাচ্ছি। কি বলবো, কিভাবে সব বলবো তখনও বুঝে উঠতে পারিনি। পরের দিন সকালে শাশুড়ি, ভাসুরের ছেলেমেয়েরা আমাকে দেখতে আসলো, অনেক কিছু নিয়ে আসলো।
তারা সবাই আমাকে খুব ভালোবাসতো, বড় খুবই ভালো ব্যবহার করছে। বিকালে সবাই বসে আছি, এর মাঝে ভাবি বারবার ওর ফোনে কল দিচ্ছে। আমি হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে রেখে দিলাম। ভাবি বারবার ভাইয়া ভাইয়া করেই যাচ্ছে। অনেকক্ষণ পরে আমি হ্যালো বললাম, উনি ফোনটা কেটে দিল। বর আর সেই দিন বাহিরেও যায় না, আর কথাও হয়তো বলেনি। ভাবি রাত 9টার দিকে আবারও কল দিচ্ছে, উনি রিসিভ করলো না। আমি শাশুড়িকে বললাম, আপনার সাথে আমি বাড়িতে চলে যাব, ওইখানে ডেলিভারি করাবো। শাশুড়ি তো শুনে খুব খুশি, কিন্তু আমার মা কিছুতেই যেতে দিবে না এই অবস্থায়। বর হয়তো বুঝতে পেরেছে আমি তার কুকীর্তি বুঝতে পেরেছি, তাই সে সেদিন রাত থেকে স্বাভাবিক আচরণ করছে। বাহিরে থাকে না, সকাল সকাল বাসায় চলে আসে, আমাকেও অনেক কেয়ার করে। হয়তো আমি তাকে বুঝতে সক্ষম হয়েছিলাম। আমিও ভেবেছিলাম সবার মান সম্মান ঠিক রেখে এই ফয়সালাটা হোক, ঠিক তাই হয়েছে, এটাই ভেবেছি। 10 দিনের মতো ভালোই কাটলো। এর মাঝে ভাবি আমার ফোনে কল দিয়ে বলছে ছোট ভাইকে পাঠানোর জন্য, খুব রাগী কণ্ঠে কথা বলছে। আমিও বললাম, একা যখন যেতে পেরেছেন একাই আসেন, আবার ওর কেন যেতে হবে? ও মা, সকাল হতে না হতেই উনি হাজির। রাগী রাগী মোডে আমার বরের দিকে তাকাচ্ছে। বুঝতে পারলাম এতদিন হয়তো কথা বলেনি, তাই রাগ দেখাচ্ছে। বর ভাবিকে পাত্তা দিচ্ছে না, এবার এখন আর চোখাচোখি করছে না। স্কুল থেকে এসে আমার রুমে ঢুকছে আর বের হচ্ছে না। এইদিকে ভাবি তো জ্বলে পুড়ে একাকার। একদিন বিকেলে আমরা শুয়ে আছি, ভাবিও আসলো, এসে বলছে সাথে কিছু ভালো লাগছে না, হয়তো বেশি দিন বাঁচবো না। আমি শুনে হেসে দিলাম, বললাম, আপনার শরীরে কিছু হয়নি, আপনার মনে রোগ হয়েছে, ভাইয়াকে আসতে বলেন। ও মা, উনি বলে তোমার ভাইয়া কি সব অসুখ সারাতে পারবে? আমি যেন কিছু বুঝেও না বুঝে আছি। বর উনার কথা শুনেই না, তিনি এক মনে ফোন টিপেই যাচ্ছে। এভাবে বেশ কিছুদিন ভালোই চলতে লাগলো। আমি প্রতি মাসে ডাক্তার চেকআপে যেতাম, আমার ছোট ভাইকে নিয়ে যেতাম। আর শহরে হসপিটালের কাছে আমার ছোট ননদের বাড়ি, তাই ওকে ছোট আপু বলে ডাকতাম। সেই ছোট আপুই ডক্টর দেখিয়ে দিত। আমাদের বাড়ি একদম গ্রামে, শহরে যেতে প্রায় 3 ঘন্টার মতো লাগতো। সেই দিন ডাক্তারের অনেকগুলো ওটি ছিল, সবগুলো সিরিয়াস রোগী, তাই আমাকে দেখতে দেখতে রাত 9টা বেজে যায়। তাই ননদ বলল, আজ আমার বাসায় থেকে যাও, কাল বাড়িতে যাবে। আর এত রাতে গাড়িও পাওয়া যাবে না। আমার মন সায় দিচ্ছিল না, কেন জানি ছটপট করতেছিল বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু কোনো উপায় নেই, তাই থেকেই গেলাম। সারা রাত এক ফোঁটাও ঘুম হলো না। ভোর রাতে বড় ভাইয়া কল দিয়েছে। ফোনের রিং শুনে কেমন যেন কলিজায় পানি শুকিয়ে গেল। কেন জানি মনে হচ্ছে বিপদের সংকেত। ভাইয়া খুব নরম নরম কথা বলছে, বলল, তুই সকাল সকাল বাসায় যা, আমিও আজ বাড়িতে যেতে পারি। আমি বারবার বললাম, ভাইয়া সমস্যা কোনো, আমাকে বলেন তাহলে। ভাইয়া আমায় কিছুই বলল না। আমি অসুস্থ, হয়তো কিছু ধরা দেইনি। আমরা 2 ছোট ভাই বোন ছিলাম বড় ভাইয়ের একটা অংশ। নিজে হাজার কষ্ট করেও আমাদের কখনো কষ্টে রাখেনি। বরকে কল দিলাম, সে রিসিভ করে আমাকে বলছে, তুমি আমাদের বাড়ি নামো, এখন থেকে আমরা আমাদের বাড়িতেই থাকবো। আমার বুঝতে কিছু বাকি রইল না যে বাড়িতে কোনো অঘটন ঘটেছে। সকাল সকালে চলে আসলাম বর স্কুলে। বাড়ির সবকিছুই স্বাভাবিক। ভাই পরের দিন বাড়িতে আসলো। ভাবির সাথে কথা বলছে না, মনও ভালো নেই, মন মরা হয়ে গেছে। আমি বারবার জানতে চাইলাম, কিছুই বলল না। পরে পাশের বাড়ির সেই দুলাভাই এসে ভাইকে ডেকে নিয়ে গেল। পাশের বাড়ি বলতে আমাদের বাড়ি থেকে দুলাভাইদের বাড়ি মাঝখানে এক পুকুর। আমাদের গ্রামের বাড়ির সবাই তো ওই পুকুরেই কাজ করে, আর সবার টয়লেট ছিল বাহিরে। রাতে ভাই আর ভাবির তুমুল ঝগড়া, কেউ কারোর সাথে থাকবে না, ইত্যাদি ইত্যাদি। মা ভাইকে চড় মারলো, বকাবকি করলো, থামালো। ভাবি তো চিল্লাপাল্লা করে এলাকার মানুষ একাকার করে ফেলেছে। আমি এর মাঝে কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না কি কাহিনী। মা ওই দুলাভাইয়ের কাছে জানতে চাইলো কি হয়েছে, কি বলেছো তুমি, আমার ছেলে কেন এমন করে। দুলাভাইয়ের কথা শুনে মা তো শকড। সে নাকি পরশু রাতে ভাবিকে, আমার বরকে হাতে নাতে ধরেছে পুকুর ঘাটে। পুকুরের সিঁড়ি বাঁধানো ছিল, সেখানে সবাই বসতো, আর রাতে ওইখানে বর কথা বলতো। পরে নাকি ভাবি ওই দুলাভাইয়ের পায়ে ধরেছে কাউকে না বলার জন্য। দুলাভাই তখনই আমার ভাইকে সব ফোন করে বলে দেয়। এগুলো শুনে আমি চুপচাপ বসে পড়ি। সবাই আমাকে দেখছে, আমাকে নিয়ে ভয় পাচ্ছে। আমার যদি কিছু হয়, এইরকম কুকর্ম সবার আগে আমার চোখেই পড়ে। গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসতো, খুব নরম ছিলাম আর খুব মিশুক ছিলাম।
দুলাভাইয়ের বউ ওই আপুর বেবি হওয়ার আগে আমি ওনার সব কাজ করে দিতাম, সেই থেকে ওনারা আমাকে বোনের মতোই দেখতো। দুলাভাই আরো বলে সেই দিন শহরে একটা আবাসিক হোটেল থেকে বের হতে দেখেছে ওদের দুজনকে। সবাই সবকিছু জানার পরে সিদ্ধান্ত নিল ভাবির পরিবার, আমার শ্বশুরবাড়ির পরিবার সবাই এক জায়গায় বসবে। সবাইকে ডাকলো, সবাই বসলো। তাদের সিদ্ধান্ত হলো আমি যতদিন বাপের বাড়িতে থাকবো ততদিন ভাবি তার বাপের বাড়িতে থাকবে। ভাবিকে তার মা বাবা নিয়ে গেল এবং আমার কাছে ক্ষমা চাইলো। আর একটা কথা, ভাইয়া সবার সামনে বারবার বলছিল যে ভাবিকে ডিভোর্স দিবে, যত টাকা কাবিন ছিল তাই দিবে, কিন্তু তার মা বাবা হাতে পায়ে ধরে আরেকটা সুযোগ চাচ্ছিল। বড় আমার কাছে অনেক কান্নাকাটি করে পায়ে ধরে ক্ষমা চাইলো, জীবনেও আর কোনোদিন এমন হবে না। আগের মতো সবকিছু ঠিক হলেও মন থেকে কোনো কিছুই মেনে নিতে পারছিলাম না। তারপরেও কিছু করার ছিল না, যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আরও বাবা নেই। আমাদের পজিশনের মেয়েদের অনেক কিছু মেনে নিয়ে বেঁচে থাকতে হয়। আমাদের পরিবার থেকে, পারিপার্শ্বিক পরিবেশ থেকে শেখানো হয় ছেলেরা অনেক কিছু করতে পারে। তারা ইচ্ছে করলেই বউ বাচ্চা রেখে অন্য মেয়েদের সাথে ফিজিক্যাল রিলেশনেও যেতে পারে। আর এইসব কিছু মেনে নিয়েই আমাদের মতো পরিবারের মেয়েদের সংসার নামক জেলখানায় বন্দী হয়ে থাকতে হয়। হ্যাঁ, এটাই নিয়ম, আমিও তার ব্যতিক্রম নই। তাই আমাকেও তার সবকিছু মেনে নিয়ে সংসার করতে হচ্ছিল। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমার প্রেগনেন্সির টাইমে 9 মাসে পা দিল। হঠাৎ একদিন প্রচন্ড হাত পা ফুলে গেল আর আমি খুব মোটা হয়ে গিয়েছিলাম। 23-25 কেজি ওয়েট বেড়ে গিয়েছিল। 9 মাস 18 দিনের দিন হাত পা মুখ ফুলে ডাবল হয়ে যায়, প্রেশার বাড়ে, শ্বাসকষ্ট শুরু হয়। তখন সবাই মিলে হসপিটালে নেয়। ডাক্তার সব চেক আপ করে সিজারের কথা বলে। অতিরিক্ত প্রেশার বাড়ায় সিজার করতেও পারছিল না। 2 দিন হসপিটালে থাকার পরে অবশেষে 3 দিনের দিন আমার সিজার হয়। সেই দিন ছিল আমার লাইফের সবথেকে খুশির দিন। শুক্রবার ছিল সেদিন, তাই ভাবছিলাম তখন হাজবেন্ড পাশেই থাকবে, কিন্তু সারাদিনে তাকে দেখতে পাইনি। সিজার হয় বিকাল 3টার দিকে। রাতে আমাকে বেডে দেওয়া হয়। কন্যা সন্তানের মা হলাম। মেয়ের মুখ দেখে সব কষ্ট ভুলে যাই এত মাস ধরে এত কষ্ট করেছি সেই দিনগুলো। মনে হচ্ছে সুখের দিন ধরা দিয়েছে। হসপিটালে আসার পরে প্রথম দিন বর ছিল, তারপর আর তার মুখ দেখার সৌভাগ্য হয়নি। তার বাড়ির সবাই ছিল, শুধু তার অভাবটাই থেকে গিয়েছিল বুকের একপাশে। মা বাবা হওয়া যে এত সহজ নয় সেটা তাকে বোঝানোর জন্য আমি আগে থেকেই বলছি। আমার ডেলিভারি টাইমে আমি সবসময় তাকে পাশে চাই। সেও কথা দিয়েছিল পাশে থাকবে, বাট সে তার কথা রাখতে পারেনি। অনেক রাত হয়ে যায়। দরজা খোলার আওয়াজ পেলেই আমি ঘুরে তাকাই, এই বুঝি সে আসলো। এই বুঝি আমার মেয়েকে সে কোলে নিয়ে আদর করলো। না, আমার ধারণা শুধু ভুল। রাত প্রায় 12টা, সঠিক না, কারণ তখন আমার ফোন ছিল না আমার কাছে টাইম দেখার জন্য। মায়ের ফোনে কল আসলো। বড় ভাইয়া ফোন দিয়েছে। মা কথা বলতে বলতে বাহিরে যায়, আর রুমে আসে না। মাকে ডাকার জন্য শাশুড়ি যায়, সেও আর আসে না। কি আজব, যে যায় সে একবারই যায়, আর ফিরে আসে না। প্রায় 30 মিনিট পরে তারা আসে। দুইজনের চোখেই পানি। মহিলা মানুষ তো কিছু একটা লুকোতে চাচ্ছে, কিন্তু লুকোতে পারছে না। মা বলে তোর ভাইয়া রওনা দিয়েছে, সকালের ভিতরেই চলে আসবে। সকালবেলা ভাইয়া আসে, ছোট ভাই আসে, মেয়েকে খুব আদর করে। মেয়েকে কোলে নিয়ে বড় ভাই কেঁদে দেয়, জোরে জোরে কাঁদছে আর বলছে আমার ছোট মা এটা, আমি বেঁচে থাকতে আমার ছোট মাকে কোনো দিন কষ্ট পেতে দিব না। আমার হাত ধরে বলে তোকে সুখ দিতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করিস, মাফ করিস বোন। ভাইয়ের কান্না দেখে সবাই কাঁদে, আমিও কাঁদি। বারবার বলি কি হয়েছে ভাইয়া, আমাকে বলেন। আপনি আমাদের জন্য যা করেছেন তা কোনো ভাই করতে পারবে না। এভাবে সারাদিন যায়, আমি শুধু একজনকে খুঁজি, তার জন্য ছটপট করি, তবুও তাকে দেখতে পারছি না। তখন মাকে বলি মা আপনার জামাই আসলো না কেন, তাকে ফোন দিয়ে আসতে বলেন। শাশুড়ি বলে মেয়ে হয়েছে সেজন্য মনে হয় রাগ করেছে, বাসায় গেলে মেয়ের মুখ দেখলে দেখবা সব ঠিক হয়ে যাবে। আমি বলি আমার মেয়ে তো হবে, তা তো আগেই জানতো, তখন তো খুশি ছিল। আমার ভাই চিৎকার করে উঠে বলে আর একবার তুই এই জানোয়ারের নাম মুখে নিবি না, তোকে আর এই জানোয়ারের কাছে দিব না। শাশুড়িকে বলে আপনি চলে যান, আপনার বাড়ি থেকে যেন আর কেউ না আসে,
আমার বোন আর আপনাদের বাড়ি যাবে না, কোনো সম্পর্ক নাই আর আপনাদের সাথে। আমি অবাক হয়ে যাই, কি আশ্চর্য, ভাইয়া হঠাৎ এরকম করছে কেন? ভাইয়া তো এমন ব্যবহার কারোর সাথে করে না, এখন কেন এরকম করছে? অবশেষে 2 দিন পরে আমি আমার মেয়ের বাবার খবর পাই, আমার ডেলিভারির দিন আমার বর আর ভাবিকে খুঁজে পাচ্ছে না কেউ। তার মানে সবাই বুঝতে পেরেছেন, হ্যাঁ, আমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে তারা নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। একটাবার চিন্তা করেনি বাচ্চাটার কথা, একটাবার মেয়েটার মুখ দেখে যেতে পারত। মুখটা দেখলে ঠিক হয়ে যেতে পারত না? মেয়েটা তো ওরই রক্তের, ঠিক কোথাও একটা টান পড়তো। আমি কেমন পাগলের মতো হয়ে যাই। মাত্র 2 দিন হলো এত বড় অপারেশন থেকে উঠলাম, তার আগেই এত বড় পেন কিভাবে মেনে নিব? এত নাম ডাক, পরিবার, সম্মান, কারো কথাই ভাবলো না। শুনেছি মানুষ যখন পাপ করে তখন তার হিতাহিত জ্ঞানও থাকে না, সব জ্ঞান হারিয়ে যায়। তার বেলাতেও তাই হয়েছে। আর 10 জনের মতো তো তার জীবন নয়, সে একজন স্কুল শিক্ষক। এখন শিক্ষক মানে আর 10টা জীবন করার কারিগরি সে, আর 10টা ছেলে মেয়ের আইডল সে। বাট সে এইভাবে এইসব করবে, এটা ছিল আমার কল্পনার বাহিরে। এইসব সবকিছু ভাবতে ভাবতে আবার প্রেশার বেড়ে যায়, অসুস্থ হয়ে যায়। অক্সিজেন দেয় আমাকে। হসপিটালে 1 সপ্তাহ থাকার পরে বাড়িতে আসলাম। আমি তখন পাগল প্রায়। এতদিনের এত কিছু মেনে নিয়েছি, ভেবেছিলাম যাই করেছে ভুল করেছে, বাট পালিয়ে যাওয়ার কথা তো আমি ভুলেও কল্পনা করিনি। মেয়ের দিকেও খেয়াল রাখতে পারছি না, দিন রাত কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছিলাম। কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছি আমি আর আমার আল্লাহ জানেন। সারাদিন ফোন দিতাম সবাইকে, কেঁদে কেঁদে বলতাম যা করেছে আমি সব ভুলে যাব, তবুও তাকে ছাড়া আমার জীবনের মূল্য নেই, তাকে এনে দাও তোমরা। দিনের ভেতর 1000 বার তার নাম্বার ট্রাই করতাম, নাম্বার অফ। না খেয়ে না ঘুমিয়ে আমি এমন হয়েছিলাম, তখন সবাই বলতো এই মেয়ে পাগল হয়ে যাবে। আগে পরে যা হয়েছে কখনো এমন ভেঙে পড়িনি। এইবার কি যে হয়েছে আমি নিজেও জানি না। প্রায় 20 দিন পর একদিন হঠাৎ তার মায়ের কাছে কল দিয়েছে। তার মা নাকি খুব গালি দিয়েছে, আমার কথা নাকি জিজ্ঞেস করেছে। শাশুড়ি বলেছে মেয়েটা মরে যাবে, খায় না, ঘুমায় না, বাচ্চা ফেলে রাখে, পাগল পাগল করে, সারাদিন কান্না করে, এই সব। তখন মাগরিবের টাইম, আমার ফোনেও কল আসে। রিসিভ করতেই সেই চিরচেনা ভয়েস। হঠাৎ দেখলাম বুকে কম্পন শুরু হয়েছে। প্রিয়জন হারানোর কি এতটাই ব্যথা? বলছে প্লিজ ফোনটা কাটবে না, শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া করছো না, বাচ্চাকে দেখছো না, এটা কিন্তু অন্যায়। মনে রাখবে আমি যাই করি না কেন বাচ্চাটা কিন্তু তোমার, এখন ওর দিকে খেয়াল রাখো, তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করো। আমি চিৎকার করে বলি কেন তুই আমার সাথে এমন করলি কেন? কি ভুল ছিল আমার? এই বাচ্চা আমার না, এই বাচ্চার দায়িত্ব তোর। তুই যখন চলে গেলি এই বাচ্চারও কোনো প্রয়োজন নেই আমার। আরও বলছি যা করেছিস ভালো করেছিস, ফিরে আয়, আমি আগের মতো সব ভুলে যাব, নতুন করে সংসার করব, অনেক দূরে যাব আমরা, চলে আয়। এভাবে অনেকক্ষণ কথা বলি, সবাই রাগ করছিল, তারপরও কথা বলি। আমার মনকে মানাতে পারছিলাম না কিছুতে। নিজের পরিবার, বাচ্চা যেন সব মাথা থেকে বেরিয়ে গেল। গ্রামের অতি সাধারণ মেয়ে ছিলাম, পড়াশোনা আর ছোট ভাইকে নিয়েই কেটেছে। একটা মেয়ে বন্ধু পর্যন্ত ছিল না আমার। পুরুষ মানুষের মন মানসিক অবস্থা কেমন হয় কোনো ধারণাই ছিল না। কোনো ছেলে বন্ধু তো দূরের কথা, ক্লাসের ছেলেদের সাথেও কোনো দিন কথা বলিনি। বিয়ের আগে ভাই আর বাবা ছাড়া কোনো পুরুষ মানুষের সম্পর্কে আমার ধারণা ছিল না। এখন দেখছি সেই পুরুষ যে ডেলিভারির দিন অসুস্থ স্ত্রীকে হসপিটালে রেখে অন্য কারো বউকে নিয়ে পালিয়ে যায়, তাও মেনে নিতে হয় 30 বছর পুরুষের কাছ থেকে। বড় ভাইয়া 10 দিনে ছুটি কাটিয়ে চলে যায়, বারবার আমার হাত ধরে বুঝিয়ে যায় আমি বেঁচে থাকতে তোদের আর কষ্ট করতে দিব না, তোরা খুব ভালো থাকবি, ভুলে যা এই 3টা বছর। তুই সুস্থ হলে মেয়েকে মার কাছে দিয়ে তুই আবার পড়াশোনা শুরু করবি। পড়াশোনা আমি অফ করছিলাম না, বাচ্চার জন্য ইন্টার সেকেন্ড ইয়ারে এক্সাম দিতে পারিনি। কে শোনে কার কথা? তখন কেউ ভালো কথা বললেও বিষ মনে হতো। আমার ভাই মেয়ের নাম রাখে আফিফা, তাসনিম, সানিতা। সানিতা ডাক নাম। আমাদের 3 ভাই বোনের নাম মিলে রাখে। সাথীর মানে শাহ, নিবিড় মানে ছোট ভাইয়ের নাম নি, তাকবীর মানে বড় ভাইয়ের নাম তা, সানিতা।
যে নাম রাখা নিয়ে কত স্বপ্ন দেখেছি দুজন মিলে, সব স্বপ্ন ভেঙে যায় এক নিমিষেই। একদিন মা মেয়েকে গোসল করায়, মেয়েটা এত কাঁদে, কাঁদতে কাঁদতে মুখ ফুলে যায়, শ্বাস টেনে ওঠাতে পারে না, মুখ থেকে ফেনা বের হয়ে যায়, কিছুক্ষণ চুপ হয়ে যায়। আমার মা ওকে বুকে নিয়ে চিৎকার দেয়, ছোট ভাইও চিৎকার শুরু করে দেয়। আমি দৌড়ে গিয়ে মেয়েকে বুকে টেনে নেই। তখন এত ভালোবাসার একটা টান অনুভব করি। তখন মনে হয় আমার বেঁচে থাকার সবকিছু মেয়ে। মেয়ে যদি বেঁচে না থাকতো তাহলে আমি আরো অনেক আগেই শেষ হয়ে যেতাম। তখন ভাবলাম, না, আজ থেকে আমার মেয়েকে কষ্ট দিব না, ওকে আমার মতো করে তৈরি করব। তারপর মেয়েকে নিয়ে একটু ভালো টাইম যাওয়া শুরু করলো। তাও যেমন কষ্ট তেমনই, কষ্টের ভাগ কাউকে দিতে পারছি না। 4 মাস চলে যায় দুঃখ কষ্ট নিয়ে। এর মাঝে টুকটাক ফোন দিত, আমিও কথা বলতাম। একদিন কল দিয়ে খুব কান্না করে আর বলে, সাথী, আমি আবার ফিরে আসতে চাই তোমার কাছে। তুমি আর আমাদের মেয়েকে নিয়ে আমরা আবারও সংসার শুরু করব। সেটা কিভাবে হয়? একদিকে এলাকায় তার মান সম্মান একেবারে শেষ, ভাইয়া তাকে সামনে পেলে খুন করবে, যদি শুনে আমি কথা বলি আমাকেও মেরে ফেলবে। আমার ভাই খুব জেদি, রেগে গেলে মা ছাড়া কেউ থামাতে পারে না। সবকিছুই ভাবছি, কিন্তু তাকে ছাড়া যে আমি অসম্পূর্ণ, মনের কোথাও একটা ব্যথা হয় প্রতিনিয়ত তাকে ছাড়া। এই ব্যথা যে সেই কমাতে পারবে। কিছুদিন যাওয়ার পর আমি সিদ্ধান্তে অটল, আমি তার কাছেই ফিরে যাব। কিন্তু বিয়ে করার কল্পনাও করতে পারিনি আমার মেয়েটা বাবার ভালোবাসা ছাড়া বড় হবে এই কথা ভাবতে। অবশেষে আমার সিদ্ধান্তই ফাইনাল। সে আমাকে তার গোপন নাম্বার দেয়, সিদ্ধান্ত নিয়ে তাকে জানাতে বলে। তার নতুন বউয়ের কথা জানতে চাওয়াতে সে বলে তাকে ছেড়ে দিয়েছি, বলে দিয়েছি তার সাথে সংসার করবে না। আমিও সবটা বিশ্বাস করলাম। বাঘের মুখে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ছোট ভাইটার দিন শুরু হয় আমার মেয়ের মুখ দেখে। মেয়ের চিৎকার, কান্নার আওয়াজ সব মায়ের ফোনে রেকর্ড করে সেগুলো বারবার শোনে। ভাইয়ের ফোন ছিল না। 4-5 মাসের বাচ্চা এমনভাবে কোলে নিয়ে বেড়াবে মনে হয় এটা 2 বছরের বাচ্চা। আমি মেয়ে হয়ে যা না করে ছোট ভাই ছেলে হয়ে তার বেশি করে আমার মেয়ের জন্য। হিসু করলেও তাড়াতাড়ি চেঞ্জ করে দেয় যদি ঠান্ডা লেগে যায়। বড় ভাইয়া তো মিনিটের পর মিনিট ফোন দিয়ে কানের কাছে ধরে রাখে। তখন আমার মেয়ে কান্না করবে, তাই শুনবে। সবকিছু মাথায় ঘোরপ্যাচ খাচ্ছে। কি করব? আমি চলে গেলে ওরা কিভাবে থাকবে? আমাকে মেনে নিবে? এইসব ভেবে মাথা খারাপ। উনি কল দিয়ে যাচ্ছে আমার ডিসিশন জানতে। আমিও শিওর দিলাম আমি তার কাছেই যাব। উনি বাসা দেখলেন, আমাকে অনেক বুঝালেন, তুমি খুব আদরে, বাসা থেকে কিছুই করবে না, কিছুদিন পরে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। অবশেষে সব ঠিকঠাক হলো। কিভাবে যাব, কোথায় থাকবো ইত্যাদি ইত্যাদি। সেও আমাদের জেলা শহরে আসবে আর আমি ওই পর্যন্ত একাই যাব। সেই দিন ছিল নভেম্বর মাসের 5 তারিখ 2012 সাল। মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে রেডি হলাম। আমার প্রয়োজনীয় কিছুই নিলাম না। মেয়েকে নিয়ে ব্যাগ বেশি না হলে সমস্যা। সেও বারবার নিষেধ করছে ব্যাগ যেন বেশি না হয়। সকালবেলা কিছুটা অন্ধকার। মা ভাইয়ের চোখ ফাঁকে দিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে। 20 মিনিট যেতে না যেতেই মায়ের ফোন, বড় ভাইয়ের ফোন, সবাই কল দিয়ে কান্নাকাটি। তুই কোথায়? সানিকে নিয়ে যাচ্ছিস? মায়ের ফোন রিসিভ করে বললাম, সানির দাদা বাড়ি যাচ্ছি, সবার কথা খুব মনে পড়ছে। বলতে বলতে কেঁদে দিলাম। মা বলে, যেখানে আছিস সেখানে দাঁড়া, আমি নিবিড়কে পাঠাচ্ছি, ওকে সাথে নিয়ে যা। এখন পর্যন্ত একা কোথাও যায়নি, আর যেহেতু কখনো ভাইয়ের সাথে মায়ের সাথে মিথ্যা কথা বলিনি, তাই মাও বিশ্বাস করলো। মাকে বুঝিয়ে বললাম, আমি একটু পরে ফিরে আসব, আপনি ভাইয়াকে বুঝিয়ে বলেন। আমি ভাইয়ার ফোন রিসিভ করতে পারবো না, ভয় করছে। সানি তার বাবাকে কল দিলাম। সে বলে, ফোন অফ করে দাও, শহরে এসে আমাকে কল দিও, আমি এখানেই আছি। বড় ভাইয়া বারবার কল দিচ্ছে, সে হয়তো কিছু আন্দাজ করতে পেরেছে। রিসিভ না করে ফোন অফ করলাম। মা ছোট ভাইকে আবার শ্বশুরবাড়ি পাঠালো। আমি ডাইরেক্ট সিএনজি নিয়ে চলে গেলাম শহরে। মেয়েটা খুব কাঁদছিল সেদিন, কি জানি ও হয়তো বুঝতে পেরেছিল কিছু। শহরে গিয়ে ফোন খুলে কল দিলাম তাকে, সেও সাথে সাথে চলে আসলো। দূর থেকে মুখটা দেখে আমি কাঁদছি, হাত পা কাঁপছে। এই সেই আমার চিরচেনা পুরুষটা, যে কথা দিয়েছিল কখনো ভুলে যাবে না। সামনে এসে সেও চোখ মুছছে। এসে আমাকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে, মেয়েকে কোলে নিয়ে খুব আদর করে। অনর্গল পানি পড়ছে চোখ দিয়ে। কত মানুষ, সবাই তাকাচ্ছে।
তাতে যেন তার কিছুই মনে হচ্ছিল না। বাবা মেয়ের এই ভালোবাসাতেই আমি দেখতে চেয়েছিলাম। এই জন্যই সবকিছু ফেলে চলে আসলাম তার কাছে। গাড়িতে উঠলাম, চলে যাচ্ছি তার সাথে অচেনা অজানা গন্তব্যে। এইদিকে বাড়ির কোনো খবর জানি না, ফোন অফ, যোগাযোগ বন্ধ। রাত 3টার দিকে ঢাকায় পৌঁছিয়ে তার রাখা বাসায়। এর মাঝে তার ফোনে প্রচুর ফোন আসতে থাকে, রিসিভ করে না, নাম্বার দেখেই সাইলেন্ট করে দেয়। বাসায় পৌঁছে আমার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, বারবার ক্ষমা চায়, খুব কান্না করে পা ধরে। এটা সে ভালোই পারত। ঢাকায় যাওয়ার পরে সে এক অন্যরকম জীবন। ছোট্ট একটা রুম, 5 পরিবারের একটা বাথরুম, সিরিয়াল দিয়ে রান্না করতে হয়। আমি যেহেতু এইভাবে অবস্থ ছিলাম না, তাই খুব কষ্ট লেগেছিল গুছিয়ে নিতে। সব মোটামুটি চলছিল। এর মধ্যে বাড়িতে কারোর সাথে যোগাযোগ করিনি। আগেও বলেছি, তার সাথে আমার সম্পর্ক ছিল শ্রদ্ধা ও সম্মানের। মানে এত কিছু করার পরেও আমি তাকে কোনো দিন একটা গালি পর্যন্ত দেইনি। সে যাই করেছে না করেছে সামনাসামনি কখনো বাজে বিহেভ করিনি, কোনোদিন তুই পর্যন্ত বলিনি। আমি এটা বলেছিলাম, মেয়েকে নিয়ে সংসার সামলিয়ে এক পর্যায়ে হিমশিম খেয়ে যেতাম। সেও মেয়েকে রাখতো, হেল্প হ্যান্ড হিসেবে কাজ করেছে। এভাবে কিছুদিন মোটামুটি চলে যায়। সে টেক্সটাইলে জব করতো তখন। তার ফোনে ফোন আসতো, আবার বাহিরে গিয়েও কথা বলতো। আমি কখনো খেয়াল করতাম না, সবকিছু ঠিকঠাক ছিল। প্রায় 13-15 দিন পর একদিন রাতে আর বাসায় ফিরছে না। ফোন দিচ্ছি, ফোন অফ। টেনশনে আমার অবস্থা খারাপ। মেয়েকে নিয়ে কিভাবে একা থাকবো, সে এক ভয়। অজানা জায়গা, অজানা মানুষজন, সেও বা কোথায় গেল। আমার খুব ভয়, বিড়াল দেখেও ভয় পাই। তাই লাইট জ্বালিয়ে মেয়েকে নিয়ে বসে আছি। বুঝতে পেরেছি আজ আর আমার ঘুম হবে না। রাত 12টার দিকে হঠাৎ ফোন দিয়ে বলছে, আমি অফিসেই আছি, কালকে বাসায় আসবো, তুমি বাবুকে নিয়ে ঘুমিয়ে যাও। কি আর করার, আমিও তার কথা বিশ্বাস করে তার অপেক্ষায় রইলাম। পরের দিন করে 3 দিন তার খবর নেই। 3 দিনের দিন তার মতলব বুঝতে পেরেছি। সে হয়তো আমাকে আবারও একা করে চলে গেছে। ফোন অফ, টোটাল যোগাযোগ বন্ধ। 4 দিনের দিন সে অনেক বাজার, প্রয়োজনীয় অনেক জিনিস নিয়ে বাসায় ফিরে। আমাকে এই সেই করে ভূগোল বোঝানোর চেষ্টা করে। আমি বললাম, আমাকে না লুকিয়ে আপনার সত্যটাই বলেন, দেখবেন আপনারও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে সত্যটা শুনে। ওনার একই কথা, কিছু লুকাচ্ছে না, সবকিছু ঠিক আছে। সে ভুল করেছিল, এখন সঠিক পথেই আছে। আমি বিশ্বাস করিনি। আমি একটু জোরেই বলে উঠলাম, এই মিথ্যাবাদীর সাথে আর না, আমি চলে যাব আজকেই। সে উঠেই মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, আমি কোনো মিথ্যা বলিনি। এই মেয়েকে ছুঁয়ে বললাম। আমি চিৎকার করে আমার মেয়েকে ছিনিয়ে নেই। আমি জানি সে মিথ্যে বলছে, শুধুই আমার মেয়েকে ছুঁয়ে কসম কাটলো। যাক, সেই দিনের মতো সবকিছু ঠিক করে নেই। বাড়ি যখন ছেড়ে এসেছি, তখন তার কিছু অন্যায়ও মেনে নিতেই হবে। পরের দিন সে অফিসে যাওয়ার পরে আমি পুরনো সিমটা ঢুকিয়ে মায়ের নাম্বারে কল দেই। মা রিসিভ করে অনেক কান্না করে, বারবার বলে, তোরা ঠিক মতো বেঁচে আছিস তো? অনেক ক্ষমা চাই, মাফ করে দিতে বলি মাকে সব বুঝিয়ে বলি আমি আমার মেয়েকে বাবার পরিচয় ছাড়া বড় করতে চাই না, ইত্যাদি ইত্যাদি। মা বলে, যাই বলিস, তোর আবার ফিরে আসতে হবে, তার জন্য রেডি থাকিস। আমার ভাবি বাড়ির এলাকার লোকদের কাছে খবর নিয়েছি, সে ঢাকাতেই আমার বরের সাথে আছে। মা অনেক কথা বলে। আমি আসার পরে ছোট ভাই বড় ভাই অনেক কান্না করেছে। ছোট ভাই নাকি ঘরেই আসে না, সারাদিন বাহিরে কাটায়, মেয়েকে খুব মিস করে। তারপর থেকে মাকে প্রায় কল দিতাম। একদিন শুক্রবার বিকেল টাইমে আমি মেয়েকে খাওয়াচ্ছি আর উনি শুয়ে আছে। হঠাৎ ফোনে অনেকবার ফোন আসে, উনি ফোন অফ করে দেয়। তার কিছুক্ষণ পরেই তিনি হাজির, মানে আমার শ্রাদ্ধের ভাবি। দরজা খুলেই তাকে দেখে তো আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। বর উঠেই বলে, তুই কেন এইখানে এসেছিস? তারপর তো সেও শুরু করে যাত্রাপালা। মা বাপ তুলে গালাগালি করছে। আমি তো তাদের কাহিনী দেখেই ভয় পাই। বাসা বাড়িতে মান সম্মানের ভয়, আর তাদের এই ব্যবহার। তারপর আমাকে বলে, তুই কেন আসছিস ঢাকায়? তুই কেন আমার স্বামীকে ছিনিয়ে নিলি? আমি তখন হাসবো নাকি কাঁদবো নিজেও জানি না। কি যে বলবো তাই চিন্তা করছি। আমার উত্তর বরই দিয়ে দিচ্ছে। সে বলে, তুই কে সাথীকে প্রশ্ন করার? তুই কে? তুই আমার সংসার ভেঙেছিলি, এখন তাই তোকে আমি রাস্তায় ফেলে দিলাম। ভাবি আবারও বলে, সেদিন আসার সময় বলেছিলি বৃহস্পতিবার যাবি, কেন গেলি না? কেন ফোন ধরলি না? এসব অনেক কথা। আমি শুধু তাদের কাহিনী দেখে যাচ্ছি। পরে বললাম, তোরা বের হবি নাকি আমি পুলিশ ডাকবো? পাবলিক ডেকে তোদের দুইটাকেই গণধোলাই খাওয়াবো।
আমার মেয়েও এসব দেখে চিৎকার শুরু করে দিয়েছে। তারপর ওই মহিলা বের হয়ে যায় আর আমি ফোন নিয়ে বাড়িতে কল দিই। অমনি উনি ফোন নিয়ে যায়, আমাকে বোঝাতে যায়। আমি সেই দিন প্রথম তার মুখের ওপর একটা প্লেট ছুঁড়ে মারি। তার নাক থেকে রক্ত পড়া শুরু হয়। আমিও দেখেও দেখি না। মেয়ে খুব কান্না করছে, তাই মেয়েকে সামলাই। সে তখন বলে, যা করেছি যা হয়েছে তুমি একটু সাহায্য করো আমায়। আমি সব কিছু থেকে বেরিয়ে আসতে চাই, আর লুকোচুরি ভালো লাগে না আমার। আমি তোমাদের নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। তাই বলে আবারও পা জড়িয়ে ধরে। আমিও লাথি মেরে ফেলে দেই। যতবার ফেলি ততবারই জড়িয়ে ধরে। যেহেতু আশেপাশের সবাই সবকিছু শুনেই গেছে, তাই আমিও খুব সেন্টিমেন্টাল হয়ে গেছি। এবার কিছুতেই মেনে নিব না। রাত হয়ে যায়, তাই চিন্তা করছি সকালে অফিসে গেলেই মেয়েকে নিয়ে যাব। মা ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিব তাদের সাথে করা অন্যায়ের জন্য। রাত 2টার দিকে উঠে মেয়েকে জড়িয়ে ধরে প্রচুর কান্না শুরু করে। বারবার একটা সুযোগ চায়। আমাকে জড়িয়ে ধরেও পাগলের মতো হাউমাউ করে কান্না করে। কিভাবে যেন মনটা আবারও নরম হয়ে গেল। সিদ্ধান্ত পাল্টাবো না কি করব বুঝতে পারছি না। সকালে উঠেই শুয়ে আছে, অফিসে যায় না। বলে আজ অফিসে যাব না, আজ তোমাদের নিয়ে বাহিরে ঘুরবো। আমি তখনও তার সাথে কোনো কথা বলিনি। সকালে বাহির থেকে পরোটা ডাল ভাজি নিয়ে আসে। রান্না করতে নিষেধ করে। আমি কিচ্ছু খাই না, জোর করে আমার মুখে ঢুকিয়ে দেয়। এইভাবে সেইভাবে আমাকে হাসানোর চেষ্টা করে। আমি কোনোভাবেই তার সাথে কথা বলি না, হাসিও না। তারপর জোর করে বাহিরে যাওয়ার জন্য জোর করে রেডি করায়। চিন্তা করলাম বাড়িতে যখন যেতেই পারলাম না, তখন বাহিরে যাই। হাজার মানুষের ভিড়ে তার মুখটা কম দেখতে হবে তাহলে। বাহিরে গেলাম, অনেক দূরে দূরে ঘুরলাম। মনটা একটু হালকা হলো। দুপুরে একটা রেস্টুরেন্টে নিয়ে বিরিয়ানি খাওয়ালো। মোটামুটি সারাদিন বাহির থেকে একটু ফ্রেশ লাগলো। তার সাথেও হালকা পাতলা কথা বললাম। রাতে বাসায় আসলাম, রান্না বান্না করলাম। সেও সাথে সাথে অনেক হেল্প করলো। রাতে আবারও ক্ষমা চায় পা ধরে। এই সেই করে করে আমিও আরেকটা সুযোগ দিলাম এবং বললাম, যা করেছেন সব বাদ দেন, এটাই লাস্ট সুযোগ। সেও খুশি, আর নাকি কখনো ভুল হবে না। বললাম এইখানে আর থাকবো না, অন্য বাসায় শিফট হতে। যেহেতু ওই মহিলা বাসা চিনেছে আর এখানেও সবাই সবটা জেনে গেছে, তাই আমার খুব আনইজি ফিল হচ্ছিল। ডিসেম্বর 31 তারিখ অন্য বাসায় শিফট হই। রাত 12টার পরে 100টা লাল গোলাপ দেয়। নিউ ইয়ারের শুভেচ্ছা জানায়। নতুন বছরে নতুন করে শুরু করতে চাই। তখন খুবই ভালো একটা রিলেশন তৈরি হয়। ভালোই কাটছে প্রতিটা দিন। মেয়েকে খুবই কেয়ার করত। রাতে বারবার উঠে মেয়ের মুখ দেখত। অফিসে থাকতেও বারবার কল দিত। খেয়েছি কিনা, মেয়ে কি করে সব খোঁজ খবর নিত। এইভাবে ধীরে ধীরে হাজারবার আবারও তার প্রেমে পড়ি। 13 সাল থেকে জীবন ধীরে ধীরে সুখের চাবিকাঠিটা দরজায় কড়া নাড়তে থাকে। ঈদে শ্বশুরবাড়িতে আসলাম। বর আসতে চায়নি লজ্জায়, জোর করেই শাশুড়ি নিয়ে আসে। শ্বশুরবাড়ি কেউ চাচ্ছিল না তাদের ছেলে গার্মেন্টসে জব করুক। আমার চাচা শ্বশুর ফ্যামিলি সহ কানাডায় সেটেল। তাদের বড় ছেলে স্পেনে বাড়ি গাড়ি করে বেশ ভালোই আছে। শ্বশুর তাদেরকে বলে আমার হাজব্যান্ডকে স্পেন বা কানাডায় নিতে, কিন্তু সমস্যার কারণে তাদের কাছে আর নিতে পারলো না। কিন্তু চাচা শ্বশুরের বড় ছেলে সম্পূর্ণ খরচ দিয়ে আমার হাজব্যান্ডকে জাপানে পাঠায়। 13 সালের শেষের দিকে সে জাপানে যায়। 14তে আসে আমাকে আর আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মেয়ের ভিসাজনিত সমস্যার কারণে আর সেই বছর আমাদের যাওয়া হয়নি। তবে দেশে এসে সে আর আমি ওমরা করি। আল্লাহ সকল ক্ষমতার মালিক তার অপ্রিয় বান্দাকেও ইস্তেগফার করার আহ্বান জানান। সে মক্কা মদিনা পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমাকে কথা দেন তার সকল পাপ কাজ যেন আমি ক্ষমা করি। আমি বলি ক্ষমা করার একমাত্র মালিক আল্লাহ, সেখানে আমি তার পাপী বান্দা মাত্র। জীবনে এই মুহূর্তের পরে আর কোনো দিন তাকে অবিশ্বাস করতে হয়নি। তারপর থেকে শুরু হয় তার আরেক অন্যরকম জীবন। তার লাইফস্টাইল পুরোটাই চেঞ্জ। এক ওয়াক্ত নামাজ কাজা করে না, টাকনোর ওপরে প্যান্ট পরবে। বছর যেই টাকা সেই দান সদকা করে। আমার মনে হয় টাকা দিয়ে প্রতি বছর একটা করে বাড়ি কিনতে পারি। হালাল হালাম মেনে চলি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলার চেষ্টা করে। 15তে মে আর আমি তার কাছে চলে যাই। ওসাকাতে সেটেল হই। 16তে দ্বিতীয়বারের মতো আরেক রাজকন্যার মা হই। সেই দিন সে খুব খুশি ছিল। পুরো প্রেগনেন্সিতে সে আমার সহযোদ্ধা ছিলেন।
তার অফিস সামলিয়ে যতটুকু পেরেছেন আমাকে সাহায্য করেছেন ইনশাল্লাহ। জাপানে মানুষ যেমন সাদাসিধে, আপনার সাথে কথা না বললে বুঝতেই পারবেন না এটা আপনার অপরিচিত কেউ। বাচ্চা থেকে শুরু করে মুরব্বীরাও দেখলে হাই হ্যালো করবে। চুরি ডাকাতি এদেশে রূপকথার গল্পের মতো। এই দেশে একটা চোর পেলে হয়তো তাকে নোবেল দেওয়া হতো। খুবই শান্তপ্রিয় দেশ জাপান। আমার বড় মেয়ে খুব কম কথা বলে, মানুষের সাথে কম মেশে। তার একটাই নেশা বই পড়া। বই পেলে তার অন্য কিছুর প্রয়োজন হয় না। ছোটোখাটো মেয়ে, ঠিক জাপানিদের মতো, যে কাউকে আপন করতে চায় 5 মিনিটও লাগে না। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে খুব সুখে রেখেছেন আল্লাহ। হাজার হাজার শুকরিয়া, আমার মতো এক পাপী বান্দাকেও আল্লাহ তার হেদায়েতের ছায়াতলে ঠাঁই দিয়েছেন। ছোট মেয়ে হওয়ার পর থেকে বরের আগ্রহে আমিও হালাল, হারাম, মাহারম, নন মাহারম মেনে চলার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আমার আল্লাহ জানেন। দুজন যখন একসাথে নামাজে দাঁড়ায়, ছোট মেয়েও আমাদের মাঝখানে দাঁড়ায় নামাজের জন্য। আলহামদুলিল্লাহ, এই যে কি সুখ সে বলে বোঝানো যাবে না। বড় মেয়ে নিয়মিত নামাজ, কোরআন, হাদিস পড়ে। আমার তাকে কিছুই শেখাতে হয় না, সেই বই পড়ে হালাল হারাম মেনে চলে। ছোট ভাইও স্টুডেন্ট ভিসায় জাপান যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ঢাকাতে সে ভাষা শিখেছে। বড় ভাইয়ের বিয়ে দিয়েছি। বউ আমার শাশুড়ির বোনের মেয়ে। মাশাল্লাহ, তাদের কোল আলো করে একজন রাজপুত্র এসেছেন। মা, ভাইয়া, ভাবি সবাই চিটাগাঙে থাকে। ভাইয়া পোস্টিংয়ে, ঈশা খায়। সবাইকেই আল্লাহ ভালো রেখেছেন। আর আরেকজনের কথা একটুও না হয় বলি, আমার ভাবি, সেই মহিলা, তিনিও ভালো আছেন। 3-4টি বিয়ে করেও সুখের মুখ দেখেননি। কোনো একটা লোকের সাথে বিয়ে করে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন কাজ করতে, পালিয়ে গিয়েছেন। সে একটা ছেলে জন্ম দিয়ে পালিয়ে গিয়েছে। এখন হয়তো মা ছেলে ওইখানেই আছেন। তবে দোয়া করি ছেলেকে নিয়ে সুখী হন। আল্লাহ তাকে তার কর্মফল দিয়েছেন, তবে ছেলেটা যেন ভালো কিছু করতে পারে। বর্তমানে আমি এখন বিডিতেই আছি। 3য়বারের মতো মা হতে যাচ্ছি। বর চাচ্ছে তার আরও একটা কন্যা সন্তান হোক। 3-3টে জান্নাত দিক তাকে। তবে এবার আল্লাহ তার ডাক শোনেননি। ছেলের সন্তান হবে হয়তো। আলট্রা এসেছে। শ্বশুরবাড়ি বাপের বাড়ি করতে করতে খুব ব্যস্ত, টাইম পার করছি। তার মাঝে তাবলিগে যাওয়ার চেষ্টা করি, সেজন্যই এতদিন লিখতে পারলাম না। সবশেষে একটা কথাই বলি, কোনো মানুষই ফেরেশতা নয়। তার জন্ম হয়েছে যখন, তখন সে ভুল করবে। কেউ কম বা কেউ বেশি, এটাই পার্থক্য। তবে ভুল করলেও মানুষ হয়ে আমাদের উচিত তাদের সুযোগ দেওয়া। আমরাও যেমন হাজার ভুল করেও আল্লাহর কাছে ক্ষমা চাই, তেমনি আমাদের সাথেও যারা অন্যায় করে তাদেরও ক্ষমা করা প্রয়োজন। সময়ের সাথে সাথে ভালোবাসা বদলায়, হয়তো কারো কম বা কারো বাড়ে। তার জন্য মিনিমাম অপেক্ষাটুকু করা উচিত। আমি যদি তখন তাকে ক্ষমা না করে তার কাছে না যেতাম, তাহলে হয়তো আমার এই জীবনটা কখনো পেতাম না। আমি মনে করি মা বাবা ভাই বোন যাই বলেন না কেন, কোনো সময়ের সাথে সাথে সেই ভালোবাসাও কমতে থাকে। সেই দিন যদি ভাইয়ের ওপর ভরসা করে থেকে যেতাম, হয়তো আমার মেয়েটার আজ ফিউচার তৈরি হতো না। সে কারো না কারো অসহায় জিনিস হয়ে দিন কাটাতো। ভাইদের অনেক ভালোবাসা ছিল, আজও আছে। তবে যদি তাদের বোঝা হয়ে থাকতাম, হয়তো আজ তাদের বাচ্চা বউয়ের হেল্প হ্যান্ড হিসেবে থাকতে হতো। যদি আমার পায়ের নিচে মাটি শক্ত থাকতো, তবে সে কথা আলাদা। তবে এখনই আমি বলতে পারি, আমার মেয়েদের বাবা আজ সে শুধু একজন বাবাই না, একজন আদর্শবান বাবা এবং আদর্শবান স্বামীও বটে। সে অনুতপ্ত তার পাপের জন্য। সে ওই পাপগুলো না করলে হয়তো বুঝতোই না তার আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার প্রয়োজন। গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে তার আল্লাহর কাছে কেঁদে কেঁদে সাহায্য চাওয়ার প্রয়োজন। আরেকটা কথা কি জানেন, একটা মেয়েই পারে একটা পুরুষের জীবন তছনছ করে দিতে, আবার একটা মেয়েই পারে সে জীবনটাকে গুছিয়ে দিতে। আমি সব কিছুতে যেমন একটা পুরুষকে দোষারোপ করি, ঠিক তার থেকে 3 গুণ বেশি একটা মেয়েকে দোষ দিই। কারণ কারো না কারো সংসার ভাঙা, অশান্তির জন্য কোনো না কোনো মেয়েই জড়িত। আলহামদুলিল্লাহ, এখন তার কাছে আমি আর আমার মেয়েরাই তার পৃথিবী। এই লেখার মাঝেও কয়েকবার নখ দিয়েছে। সারাদিন পরে অনলাইনে এসে কেন তাকে নখ দিচ্ছি না। বিডিতে আসার পর থেকেই নাকি তার মন পড়ে আছে এখানে। বড় মেয়ে বাবার কাছে আছে, স্কুল আছে, তাই সে চলে গেছে। আমি কিছু সমস্যার কারণে থেকে গেলাম। একটু বমি, মাথা ব্যথা হলে কত যে সূরা কালাম পড়ে ফু দিয়ে দিবে। কুরআন পড়তে পারতো না, সেটাও শিখে নিয়েছে।
এক আল্লাহর কাছ থেকে। খুব ইচ্ছা মুখস্থ করা, বাট জব সংসার সামলিয়ে পেরে উঠছে না। তবে অনেক বড় বড় সূরা আয়াত তার মুখস্থ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাচ্চাদের যেন মানুষের মতো মানুষ করতে পারি। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এরই মাঝে শেষ হয়ে গেল সাথী গল্পটি। তোমাদের কাছে কেমন লেগেছে এই সাথী গল্পটি? তোমরা একটু আমাকে সাপোর্ট করো, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানিও।